খুঁজে হৃদয়ে গানের আকাশ মেলেছি আমি মনের কথা খুঁজে হৃদয়ে গানের আকাশ মেলেছি আমি এ গানে এ প্রাণে কি আছে কে জানে এ গানে এ প্রাণে কি আছে কে জানে মনের কথা খুঁজে হৃদয়ে গানের আকাশ মেলেছি আমি সবই যেন ক্ষণিকের মন ভরে যাওয়া থাক না সবই বাকি নয় সে তো ফাঁকি লেখায় আছে প্রাণে কাকে যেন ডাকি খুঁজি যাকে সে কোনখানে মনের কথা খুঁজে হৃদয়ে গানের আকাশ মেলেছি আমি অনেকের জীবনে ভাবুকি যে পেলে অশ্রুকে হাসি করো ঘৃণাকে দূর করো নতুন আশার সুর তুমি ধরো সবই পাবে জীবন গানে মনের কথা খুঁজে হৃদয়ে গানের আকাশ মেলেছি আমি এ গানে এ প্রাণে কি আছে কে জানে এ গানে এ প্রাণে কি আছে কে জানে মনের কথা খুঁজে হৃদয়ে গানের আকাশ মেলেছি আমি রোদের জলে মাঠে ঘাটে হিমশিম খাচ্ছে আর ছেলে গান গেয়ে দেশ উদ্ধার করছে কোনো চিন্তা নেই ভাবনা নেই কো পুরা কপাল আমার বলি ও সন্ধ্যা বলি উনুনটা ধরেছিস নাকি ধরাচ্ছি মা আমি না হয় সব মা কিন্তু তোর বোনটা সে তো নিজের মায়ের পেটে তার জন্য এতটুকু চিন্তা হয় না তোর ঘরে অন্ধ বোন আর নিজে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে এত বেলা হয়ে গেল এখনো উনুন ধরলো না লোকটা ভোর বেলায় মাঠে গেছে ঘরে ফিরে খাবে নাকি আমি আর কোন দিকে যাব সারাদিন পা দিব তো খাটবো আর গুষ্টের মুখে ভাত রাতটা জয় করে ফেললে বলি গানকে পেট ভরলো না গানকে পেট ভরে না মা মনটা ভরে তাছাড়া গান আমি ভালোবাসি তোমরা বিরক্ত হও তাই ভোরবেলা মাঠে ঘাটে ঘুরে একটু গান করি এতেও তোমাদের আপত্তি আমার আপত্তি শুনতে থাকে বলি বুড়ো বাপ যে দিন রাতে খেটে মরছে তার জন্য কি এতটুকু চিন্তা নেই তোর দুদিন বাদে ধান তোলা হবে সে কাজেও তো বাপকে সাহায্য করতে পারিস হ্যাঁ করবো মা তবে চাষাবাদের কাজ আমার ভালো লাগে না ও মা চাষির ছেলে মাঠে কাজ করবে না তো খাবে কি বলি গান কি তোকে খাবে মা তুমি আমাকে যা বলবে আমি সব করব কিন্তু আমাকে গান নিয়ে বারবার খোঁটা দিও না না দেবে না জোয়ান ছেলে বাপকে দেখবে না
বোনটার কথা ভাববে না? ভাবি মা, ভাবি। আমি তোমাদের সবার কথাই ভাবি, কিন্তু আমি যে নিরুপায়। আমি গোষ্ঠীর চোদে কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। সন্ধ্যা, তুই আমি কিছু বলবি না? আমি কি বলবো দাদা, আমি কি করবো? দোস্ত আমার মা তো ঠিক কথাই বলেছে। দাদা, বলি তুমি ছাড়াই অন্য মেয়ের বোঝা দেবীপুরে কে বইবে বলো দেখিনি। তবে হ্যাঁ, সন্ধ্যা চোখে দেখতে না পেলে কি হবে, মেয়ের রূপ তো আছে। সবই তো বুঝলাম, কিন্তু আমার তো বয়স হয়েছে, আমার সঙ্গে কি ঠিক ওকে মানাবে? তোমার আর কি এমন বয়স হয়েছে? তাছাড়া ওদিকেও তো মেঘে মেঘে বেলা বেড়েছে গো, ওরও তো বিয়ের বয়স পেরিয়ে গেছে। তা ঠিক, ওসব বাদ দিয়েই বলছি, সন্ধ্যাকে আমার খুব পছন্দ। চোখে নাই বা দেখলো? ওরা চোখে অন্ধ হলে কি হবে, মনটা তো আর অন্ধ না। ওরা যখন যাকে ভালোবাসে মনটাকে একেবারে উজাড় করেই ভালোবাসে। বলছো কাজটা তাহলে ভালোই হবে? নিশ্চয়। শোনো, কবিতাকে আমি খবর দিয়ে এসেছি, ও এলে ওর ওই জমির বন্ধকি দলিলটা তুমি ফেরত দিয়ে দিও, আর 4000 টাকা ওই সুদে আসলে আছে না, ওটা মুকুব করে দিও। ঠিক আছে? তাই হবে। তোমরা যদি বলো আরো কিছু হবে, একটা দিন ভবিষ্যৎ বলে কথা। হ্যাঁ, কবিতা এলে কথাটা আমি পারবো, বাকিটা আমি শেষ করবো। তোমরা যখন বলিছ তখন। হ্যাঁ। সত্যি মেয়েটাকে আমার উদ্ধার করতেই হবে, সে যে কোনো দামই হোক। চল সন্ধ্যা, অনেক দেরি হলো, এরপর গেলে জ্যাঠাইমা রাগ করবে। সত্যি সন্ধ্যাকার পরিবেশকে জেঠিমা দেখতেই পারে না। না না, মার কি দোষ, সারাদিন খেটে খুঁটে মায়ের মেজাজটা গরম থাকে, আর তাছাড়া যা পরিশ্রম করে সেটাও তো দেখতে হবে। যে দেখছো? দেখছি সূর্য ডোবার আগে সন্ধ্যা তারা ফুটে উঠেছে গো। এই সন্ধ্যাটারা কি গোপীনাথের ঘরে মানায়? তোমারও বাগানে জল জল করবে গো। বলছো? এই সন্ধ্যা, তাড়াতাড়ি ঘরে চল। কেন রে? চল, আগে ঘরে চল না, সব আমার হাতটা ধর। হ্যাঁ চলো। আয় না। এই সন্ধ্যা, এই কমলা, তোদের আমি বারণ করছি না যে বিকেল বেলা এই ঘাটেতে আসবি না। কেন, কি হয়েছে? কি হয়েছে দেখতে পারি না? এই শকুনের দল এই রাস্তাটাই হয়েছে যাওয়া সে রাস্তা। ওদের দেখেই তো আমরা উঠে আসলাম। উঠে আসলাম? তোর মোড়া কোথাকা ভেবেছে গায়ে তো কোনো মানুষ নেই। না না, একটা শেয়ানা মেয়ে, তাই অন্ধ, তাকে কি কখনো মারি? না 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 না। বিশ্বাস হচ্ছে না তো তুমি ওই পুণ্যকে ডেকে জিজ্ঞেস করো। এই পুণ্যে, ও তো তোর পাশের বাড়িতেই থাকে। পুণ্যে, পুণ্যে। কি হলো কি? অত চেঁচাচ্ছ কেন? আরে ওই গোপীদার বউ ওর মেয়েকে সবসময় গালমন্দ মারধর করে না? করে না আবার? একই অন্ধ মেয়ে, সব সময় খিট খিট খিট, তার উপর মারধর তো লেগেই আছে। মেয়েটারও কপাল। ঠিক আছে, তুই তোর কাজে যা। কে হলো? আসুন আসুন গোপীদাস কাকা। নেপাল, আমায় ডেকেছো? আসুন আসুন, বসুন বসুন। হ্যাঁ ঠিক আছে। সরকার মশাই, কবিতার দলিলটা নিয়ে আসুন। আগে যাই। এখন দলিল মানে আমার যা ঋণ আছে সেটা? আসল টাকা 4000, এই মাস পর্যন্ত দূষণের সুদ 450, তাহলে হলে গিয়ে মোট। আপনার কাছে টাকার হিসেব কে চেয়েছে? আপনি যে দলিলটা আনতে বললেন। হ্যাঁ, দলিলটা লেগে চলে যান। দেখো নেপাল, এখন তো বাবা দলিলটা ফেরত নিতে পারবো না, আগে ধান উঠুক, তারপর না হয় টাকা মিটিয়ে। দেখো গোবিন্দা, এখন তুমি তোমার দলিলটা নিয়ে যাও, এখন তোমাকে টাকা দিতে হবে না। সে কি, দিতে হবে না? মানে কাকা, আপনার দলিলটা আমার কাছে রাখতে খুব খারাপ লাগছে, আর তাছাড়া টাকাটা মানে নেপাল তোমার মেয়ের বিয়েতে টাকাটা দিতে চায়।
মেয়ের বিয়ে? হ্যাঁ। অক্ষয়, আমার অন্ধ মেয়েকে কে বিয়ে করবে বলো? এ তুমি কি বলছো? সন্ধ্যার মতো রূপবতী গুণবতী মেয়ে এই গায়ে আর কটা আছে? সব থেকেও যে অন্ধ, তার ভার কে বইবে? দেখো কবিতা, তুমি তো জানো নেপালের স্ত্রীর অপঘাতে মৃত্যুর পর এতদিন আর নেপাল বিয়ে করতে রাজি হয়নি। আমরা চাইছি সন্ধ্যার মতো একটা গুণবতী মেয়ে এসে নেপালের সংসারের হালটা ধরুক আর কি। না, এ তুমি কি বলছো অক্ষয়? আমার সঙ্গে সন্ধ্যার মতো মেয়ে? না না, এ হয় না। কেন হবে না? তোমরা স্বজাতি স্বঘর সব কিছু মিল আছে। তাছাড়া একজন কন্যাদায় থেকেও মুক্ত হবে। দলিলটা এখন থাক, সামনের মাসে এসে নিয়ে যাব। আমার প্রস্তাবটা তুই একটু ভেবে দেখতে পারতে কবিতা, এতে তোমার ভালোই হবে। আমি চলি। কি বুঝলে নেপাল? সহজে দেখবে বলে মনে হচ্ছে না। এই রইল আমার ঠিকানা। আমি কালই কলকাতা চলে যাচ্ছি। তুই আমার সঙ্গে কয়েকদিনের মধ্যে যোগাযোগ কর, দেখি কি তোর জন্য করতে পারি। একটা কাজের ব্যবস্থা তোকে করে দিতেই হবে ভাই, তোদের ফ্যাক্টরিতে কিংবা যেখানে হোক। তুই তো আমাদের সব কথাই জানিস। ঠিক আছে, তুই চলে আয় না, আমাদের কারখানা থেকে একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, আমি আর কারোর জন্য কিছু চিন্তা করি না। সন্ধ্যার কথা ভাবলেই আমার কিচ্ছু ভালো লাগে না। তুমি যে এখনো কি করে হাত পা গুটিয়ে বসে আছো আমি ভাবতেই পারছি না। তুমি ঠিক কথাই বলেছো কমলা। আর আমার চুপ করে থাকা চলে না, আর সে কথা ভেবেই আমি এখন কলকাতায় যেতে চাইছি। কিন্তু কলকাতায় গিয়ে তুমি কি করবে? কি করব জানি না, তবে শৈলেন কলকাতায় দেখা করতে বলেছে। ও নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে দেবে। যা করবে একটু তাড়াতাড়ি করো প্রতিদ্রা, নইলে নেপাল পাঠকের ব্যাপার স্যাপার আমার মোটেই ভালো লাগছে না। তার উপরে ইন্ধন জোগাচ্ছে ব্যথামুখ অক্ষয় ঘোষ। ওদের জন্য সন্ধ্যাকে নিয়ে একটু বাইরে বেরোতে পারি না। আমি যদি তোমাদের মতো পুরুষ মানুষ হতাম তাহলে ওই হতচ্ছাড়া চোখ দুটোকে কানা করে দিতাম। তুমি যতই ছটফট করো না কেন নেপাল, কাজটা কিন্তু খুব সহজে হবে না। গোপীদা যা জিদি লোক। তা তুমি কি কিছু ভেবেছো কি করতে হবে? একটু রাজনীতি করতে হবে, মগজটাকে একটু ভালো করে ধোলাই করতে হবে। বলছো দেখো, কিন্তু সত্যি বলছি, মেয়েটাকে দেখার পর থেকে না আমার মনের ভেতরটা ব্যথায় একেবারে চঞ্চল করছে। তা তো হবেই, তোমাকে বাইরে থেকে দেখতে যতটা শক্ত, ভেতরটা ঠিক ততটাই নরম। বলছো? বলি, দেবীপুরে কি সব নোংরামি হচ্ছে তার খবর রাখেন? কি হচ্ছে? ওদিকে গুপি কাকা তো খুব সাধুগিরি ফলাচ্ছে, এদিকে তার ছেলে প্রদীপ কি করছে? কি করছে? এই তো নিজের চোখে দেখে এলাম, বাগানে দাঁড়িয়ে শরৎ মাস্টারের মেয়ের সঙ্গে হাত ধরে দুজনে সে কি ঢলাঢলি। এমন তুই এখন এখান থেকে যা। যা। এ তো ভালোই হচ্ছে গো। ভালো হচ্ছে মানে? মানে তোমার ওই রাজনীতির কথা হচ্ছে কাঁটা দিয়ে কাঁটা তোলা। মানে? মানে তোমার ওই প্রদীপের শিখাটাকে একটু উস্কে দিলেই সন্ধ্যার আলো ফুটে উঠবে। বাবা নেপাল, রাজনীতিতে তোমার এত মাথা? তুমি দেশের কাজে লেগে যাও নেপাল, দেশের কাজে লেগে যাও। বলছো? তোকে তোকে আমি সব সময় দুচ্ছাই করি, তোদের অকথা কুকথা বলি। সবাই বলে আমি তোদের সৎ মা, কিন্তু কেন যে বলি? মা, ছেলেবেলা কবে আমাদের মাকে হারিয়েছি তা কিছুই জানি না। কে আমাদের মা ছিল তাও জানি না। তুমি তো আমাদের মা। খোকা, মা, তুমি আমায় আশীর্বাদ করো যেন আমি মানুষ হয়ে ফিরে আসতে পারি।
শোনো, আমি কদিন ধরে লক্ষ্য করছি ওদের মতলব কিন্তু মোটেই ভালো নয়। তুমি আজই সব ধান বিক্রি করে নেপালের টাকা মিটিয়ে দেবার ব্যবস্থা করো। তাতে খাওয়া জোটে ভালো, না জোটে না ভালো। খোকা ছিল বলে কথাটা তোমায় আমি বলতে পারিনি। নেপালের এত বড় সাহস! টাকা আছে বলে ও ভেবেছে ও যা বলবে তাই আমি মেনে নেব? আমার মেয়ে অন্ধ হতে পারে, কি তাই বলে কি এতই ফেল না? আমি মেয়েকে এত কষ্ট করে মানুষ করেছি কি ওই শকুনিদের হাতে তুলে দিতে পারছো না? তুমি আজই পঞ্চায়েতে নালিশ জানিয়ে এসো। পঞ্চায়েতকে জানাবো? হ্যাঁ, ওই শয়তানদের ওরা হারে হারে চেনে। এর একটা বিহিত হওয়া দরকার। ওদের এতটুকু বিশ্বাস নেই। তুমি আজই সব জানিয়ে এসো। হ্যাঁ, এসে গেছে। দাও, নিন দুধটা খেয়ে নিন। না ভাই, দুধটা খেয়ে নাও, তুই যা। আর দুধ কেন? এখন তো ভালোই আছি। আরে ভালো তো থাকবেই, তুমি ভালো না থাকলে এতক্ষণ তবে হাজতে থাকতুম। কেন? আমি কি করেছিলাম? না করুনি, করতে গিয়েছিলে যেরকম দাঁড়াম করে অজ্ঞান হয়ে আমার গাড়ির সামনে গিয়ে পড়েছিলে। যদি কোন রকম চাপা দিয়ে দিতে করি বাবারি, গাড়ির লাইসেন্স ক্যান্সেল, তারপর থানায় নিয়ে গিয়ে বাবারি কি প্যাদা তো। আমি আপনাকে খুব বিপদে ফেলেছি। আরে না, এ আর কি বিপদের কথা ভাবছো তুমি? এর চেয়ে কত বড় বড় বিপদ মাথায় করে আমাদের ট্যাক্সি চালাতে হয়। ড্রাইভার বলে কথা। দুধটা খেয়ে নাও। খাও 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 খাও, ভালো দুধ খাও, খাও খাও। ও ভালো কথা, কি যেন নাম তোমার? প্রদীপ। প্রদীপ, প্রদীপ, অবশ্য খুব জ্বরের মধ্যে তুমি সন্ধ্যা সন্ধ্যা বলে ডাকছিলে। সন্ধ্যা কে? সন্ধ্যা আমার বোন। সে অন্ধ। ছোটবেলায় দু চোখ নষ্ট হয়ে গেছে। মানে একেবারে কিছু দেখতে পায় না? বেলুদা কে? আসুন ডাক্তার হোক, আসুন আসুন বসুন বসুন। শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। দেখি হাতটা দেখি। দেখি বুকটা দেখি। জোরে জোরে নিঃশ্বাস নাও। বাহ, ঠিক আছে। হ্যাঁ ভালো। ওষুধ কি খাবে? না না, ওষুধ ওষুধ দরকার নেই, যা চলছিল তাই চলুক। আচ্ছা আর একটু পড়তো, একটু বিশ্রাম, বাস তাহলে ঠিক আছে। একই কথা। না না, কোনোদিন টাকা নেবেন না, তা কি করে এ হয় না, এ হয় না। ওটা থাক, একটু বিশ্রাম টেশন করুক, তাহলে সব ঠিক হয়ে যাবে। চলে যাচ্ছি। আচ্ছা, বেঁচে গেছো ভাই, এবার উঠে পড়ো। ওইটা নেই বুঝি। ঘটনা হচ্ছে যে কখন কার কি হয় তা তো কোনো ঠিক নেই। শ্রীচরণ কমলেশ্বর মা কলকাতায় এসে শৈলেনকে না পেয়ে আমি খুবই মুশকিলে পড়েছিলাম, কিন্তু ভাগ্যক্রমে পথে এক দেবতার মতো দাদা পেয়েছি। এখন আমি তার কাছেই আছি, তিনি আমাকে একটা কাজও ঠিক করে দিয়েছেন। তোমরা সাবধানে থেকো। তুমি, বাবা আমার ভক্তিপূর্ণ প্রণাম নিও। সন্ধ্যা, কমলা ও ঋতুকে আমার স্নেহাশিস জানিও। ইতি তোমার খোকা, যার বাবার চিন্তাটা দূর হলো। এই নে সন্ধ্যা। ছেলেটা কোনোদিন কোথাও বাড়ি ছেড়ে থাকেনি মা। কোথায় যে আছে, কি করছে তা কে জানে। তুমি অত চিন্তা করছো কেন জেঠিমা? দেবীপুরে অনেক লোক তো কলকাতায় থাকে। কেন যে করছি তা তোরা কি বুঝবি? পেটে ধরেনি, কিন্তু তবু তো আমি তার মা। ঠাকুর, তাকে তুমি ভালো রেখো ঠাকুর। আধার আধার কেন এ আধার, দুঃখে শুধু ভরে যায়।
এসেছি বলে দুঃখের নেই শেষ। গানের ভুবনে এসেছি বলে দুঃখের নেই শেষ। সুখের স্বপ্ন আমার জীবনে হয়েছে নিরুদ্দেশ। আমার গানে বনেতে দেখি অশ্রুই শুধু ঝরে যায়। আধার আধার কেন এ আধার দুঃখে শুধু ঘুরে যায়। আধারের বুকে লিখে চলি আমি বেদনা স্বরলিপি। জানি না ভাগ্যে কি যে আছে হতাশাই শুধু কি। আধারের বুকে লিখে চলি আমি বেদনার স্বরলিপি। জানি না ভাগ্যে কি যে আছে হতাশাই শুধু কি। আকাশেতে চাঁদ ছিল কি ছিল না পড়ে না তো আজ মনে। আকাশেতে চাঁদ ছিল কি ছিল না পড়ে না তো আজ মনে। সবাই দিয়েছে দুঃখ আমাকে জানি সে অকারণে। বাঁচার পথ যে আমার জীবনে বহু দূরে সরে যায়। আধার আধার কেন এ আধার দুঃখে শুধু ঘুরে যায়। ভাবিতে নাকি এই আমি নাকি যে আলো দিয়ে মরে যায়। আধার আধার কেন এ আধার দুঃখে শুধু ঘুরে যায়। বা ভাই বা, যার গলায় এমন গান, আর তুই কিনা দাদা দাদা। দাদা 10 বছর পরে দাদা ডাকতে শুনলাম। জানিস ভাই, আমার নিজের একটা ভাই ছিল ঠিক তোর মতো। বড় ভালোবাসতুম তাকে, বড় দুষ্ট চঞ্চল ছিল। লেখাপড়া করতো না, খেলে খেলে বেড়াতো, কিন্তু গান গাইতো ঠিক তোর মতো। অমনি মিষ্টি ছিল তার গলা। একদিন কি একটা দুষ্টুমি করেছিল, বাবা খুব মেরেছিল। বাবার উপর অভিমান করে বাড়ি ছেড়ে সে চলে গেল। 10 বছর, এই 10 বছরও তার কোনো খবর নেই, ফিরেও আসেনি। সেই থেকে আমার বুকের মধ্যে একটা পাথর চাপা ছিল রে। আজ এতদিন পরে সেই পাথরটা আমার বুক থেকে নেমে গেল। আরে দূর দূর গাড়ি চালানো, স্টিয়ারিং ধরে কালি ঝুলে মাখা, এ কি তোকে পোষায় রে? তার চেয়ে অনেক বড় কাজের জন্য ভগবান তোকে পাঠিয়েছে। শোন, আজকে তুই খাওয়া দাওয়া করে বিশ্রাম কর, কাল সকালে তোকে আমি অনিরুদ্ধ বাবুর কাছে নিয়ে যাবো। অনিরুদ্ধ বাবুকে? আরে অনিরুদ্ধ বাবু বিরাট মিউজিক ডিরেক্টর, এককালে আমার ট্যাক্সিতে যাতায়াত করতো, এখন নিজে গাড়ি কিনেছে। চল। কাল?
আরে হ্যাঁ, কাল কাল হচ্ছে বুধবার, কনার বছর, মঙ্গলে উষা, বুধে পা, যথা ইচ্ছা তথা যা। চলো ভাই, আজকে খেয়ে ঘুম, কালকে কাজ। চলো। হাতে ধরে অনুরোধ করছি, মানে আমি জানি আপনি আমাকে ফেরাবেন না। বেশ মুশকিলে ফেললে। এটা একটা সঙ্গীত প্রতিযোগিতা, বেশ কয়েকজন নামী শিল্পী রাখাইছেন, তাছাড়া তাদের নামের লিস্টও তৈরি হয়ে গেছে। এর মধ্যে মানে তোমার ভাইয়ের নামটা দেই কি করে? দেখুন, আমি বলছি যে ও সবাইকে পেছনে ফেলে চলে যাবে, মানে ওর ঘরে জাদু আছে, আপনি ওকে একটা চান্স দিন। একটা কাজ করা যেতে পারে, তোমার ভাইয়ের নামটা সবার শেষে দিয়ে রাখি, দেখো যদি কিছু করতে পারে। ব্যাস ব্যাস, তাহলেই হবে। আপনার আপনার অনেক দয়া, মানে কি বলেছে আপনাকে আমি। আর বলতে হবে না। কি নাম জানো? প্রদীপ চক্রবর্তী। হ্যাঁ, দেখো যেন আমার সুনামটা বজায় থাকে, কেমন? আমি চেষ্টা করব। বেশ, তাহলে একটা কাজ করো, আগে 14 তারিখে তোমরা সন্ধ্যের মধ্যে মিলনী ভবনে চলে এসো। 7টার মনে আগে যাবো। হ্যাঁ, সামনে 7টার মধ্যে। আচ্ছা, খুব ভালো হবে। হ্যাঁ, থাক 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 থাক। দুজনে দেখা হবে, দুজনে কথা হবে, ভালোবাসা হবে ভাবিনি। দুজনে দেখা হবে, দুজনে কথা হবে, ভালোবাসা হবে ভাবিনি। লোকালয়ে জনরঞ্জে, লোকালয়ে জনরঞ্জে। দুজনে দেখা হবে, দুজনে কথা হবে, ভালোবাসা হবে ভাবিনি। দেখলে হবে মনে সেই পুরুষ তুমি, যাকে এতটা কাল খুঁজেছি। সেই প্রথম দেখা, সেই মিষ্টি হাসি, স্বপ্ন দেখে দেখে হেসেছি। লোকালয়ে জনরঞ্জে, লোকালয়ে জনরঞ্জে। দুজনে দেখা হবে, দুজনে কথা হবে, ভালোবাসা হবে ভাবিনি। আমাদের আজকের অনুষ্ঠানের শেষ প্রতিযোগী গ্রাম বাংলার উদীয়মান তরুণ শিল্পী প্রদীপ চক্রবর্তী আপনাদের সঙ্গীত পরিবেশন করবেন।
এই যে দাদা দাদা আপনাকে চলে যাচ্ছে না, মানে একটু অসুবিধা হয়েছে। ওই যে নাম অ্যানাউন্স করছে আমার ভাই, ও গান গাইবে কিন্তু মিউজিশিয়ান নেই। দয়া করে আমরা কি করবো? একটু বাজিয়ে দেবেন। একটু বাজিয়ে দেবেন। উনি কি গাইবেন তো আমার জানা নেই। রিহার্সাল দাদা আপনারা মহান শিল্পী, ও শুনেই বাজিয়ে দিতে পারবেন। আমরা 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 আপনার মানে আমরা যতখানি পারি আমরা সম্মান রাখবার চেষ্টা করবো। হ্যাঁ বলছেন? চল। আচ্ছা ঠিক আছে, আসুন। অনেক ধন্যবাদ। একটু ধরে বেটা এক ঘন্টাতে বাড়াবাড়ি গাইবে, চল চল। এসেছি প্রথম আমি এই গান শোনাতে, তোমাদের আসরে কত যে আশায় রঙিনে বসন্ত ফুটালো প্রথম ফুল, তোমাদের ফাগুনের কুঞ্জ ছায় এসেছি প্রথম আমি। যতটুকু আমার অন্তরে আছে সব আমি দিয়ে যাব তোমাদের কাছে, যতটুকু আমার অন্তরে আছে সব আমি দিয়ে যাব তোমাদের কাছে। ভালো যদি লাগে ধন্য হব তোমাদের দেওয়াই, নেব মমতা ভরে যাবে মন আমার কানায় কানায়। এসেছি প্রথম আমি এই গান শোনাতে, তোমাদের আসরে কত যে আশায় এসেছি প্রথম আমি। এতদিন মিটেছে যা কিছু আশা, মিটে গেছে মনে কত যে পিপাসা। এতদিন মিটেছে যা কিছু আশা, মিটে গেছে মনে কত যে পিপাসা। এ যেন ভিখারি মণিমালা যেন সে পড়েছে গলায়, ভরে গেল মন আমার কানায় কানায়। এসেছি প্রথম আমি এই গান শোনাতে, তোমাদের আসরে কত যে আশায় রঙিনে বসন্ত ফুটালো প্রথম ফুল, তোমাদের ফাগুনের কুঞ্জ ছায়ায় এসেছি প্রথম আমি।
নিয়ম অনুযায়ী একজন শিল্পী মাত্র একটি গানই গাইতে পারবে। এজন্য আমি আমাদের সংস্থার পক্ষ থেকে ক্ষমা চাইছি। একটি বিশেষ ঘোষণা, আমাদের আজকের এই সঙ্গীত প্রতিযোগিতায় বিচারক মণ্ডলী শ্রী প্রদীপ চক্রবর্তীকে শ্রেষ্ঠ শিল্পী হিসেবে নির্বাচিত করেছেন। আমরা প্রতিযোগিতাকে সংস্থার তরফ থেকে অভিনন্দন জানাই। আমি জানতাম প্রদীপ, প্রদীপ আমি জানতাম তুই সবাইকে জয় করে নিবি রে। তুই আজ জিতে গেছিস ভাই, তুই আজ জিতে গেছিস। অপূর্ব, অপূর্ব, সত্যি প্রদীপ আজ আসর মাত করে দিয়েছে। আমি বলেছিলাম না দাদা, প্রদীপ আপনার মুখ রাখবে। আচ্ছা বলুন তো, ওর নাম করবে না? নিশ্চয়ই করবে, বড় ভালো গিয়েছে, একদিন খুব বড় হবে। ওকে খুব শিগগিরই আমার বইতে না ওইটি গান করাবো। আপনার ছবিতে? বাস, আর কোনো চিন্তা নেই। এবার তো তত্তর করে ছেড়ে বেয়ে উপরে উঠে যাও। বাহ, খুব সুন্দর। প্রদীপ বাবু, আপনাকে অভিনন্দন জানাই। স্যার, স্যার আপনি যে দয়া করে আসবেন স্যার, এই আমরা ভাবতেই পারিনি স্যার। না এলে আজ ভালো গান শোনা থেকে বঞ্চিত হতাম। প্রদীপ বাবু, আপনি সত্যিই গুণী শিল্পী, আপনাকে আমিও ধন্যবাদ জানাচ্ছি। জি স্যার, আপনি বলছেন কেন স্যার? ও তো ছোট ভাই। ও তাই নাকি? কই, আগে তো তুমি আমাকে কিছু বলনি। না বলিনি মানে স্যার, ও তো এখানে ছিল না, ও বাইরে থাকতো, এখন এখানে থাকবে। বেলুরাম, তোমার ভাইকে নিয়ে সামনের রবিবার আমাদের বাড়ি চলে এসো, ওখানে বসে কথা হবে। আপনি বলছেন এর কথা কি আছে, নিশ্চয়ই যাবো স্যার। সামনের রবিবার মনে থাকে যেন। আসছেন তো? আসছেন তো? ওদিকে নয়, ওদিকে চলো। দিদিমণি, কিছু বলবে চরণ কাকা? নিচেই ভেলুদা আর একজন ভদ্রলোক এসেছেন। তা বাবু তো নেই, তা আপনার সঙ্গে কথা হ্যাঁ হ্যাঁ, ওদের ড্রয়িং রুমে বসো, আমি আসছি। আগে अच्छा। आप लोग आइए, बैठिए, दिदीमणि अभी आते हैं। আচ্ছা এসো। আরে দেখছো কি প্রদীপ ভাই, চৌধুরী সাহেব বিরাট বড় লোক, আর শুধু বড় লোক, দিল হিমালয় পাহাড়ের মতো। তুমি কি তাহলে আগে থেকেই চৌধুরী সাহেবকে চিনতে? চিনি মানে? আরে দেবতা দেবতা, বুঝলে, আজ যে আমার এই অবস্থা, নিজের ট্যাক্সি সব তোরই দয়ায়। আমি তোর পরের ট্যাক্সি চালাতাম জানো, হঠাৎ একদিন আমাকে ডেকে বললেন, তুমি ইয়াং ম্যান, নিজের ট্যাক্সি নিজে চালাও, আমি তোমাকে টাকা দিচ্ছি, পরিশোধ করে দিও। আর মেয়ে একেবারে বাপ কা বেটি, বুঝলেন, যেমন লেখাপড়ায় তেমনি গানে আর তেমনি মিষ্টি স্বভাব। আর কি হলো দাদা? বুঝলে প্রদীপ ভাই, আমি শুনেছি তোমাদের শিল্পীদের মন খুব নরম, মানে সরল হয়, বুঝলে, কিন্তু ভাই তা করলে তো হবে না, তোমাকে বেশ শক্ত হতে হবে, নইলে তো উন্নতি হতে পারবে না। তোমার কথা মনে রাখবো দাদা। নমস্কার। নমস্কার নমস্কার। এ কি, আপনারা দাঁড়িয়ে কেন? না দাঁড়িয়ে না, দাঁড়িয়ে মানে ওই, আরে বসো। বাবা একটু বেরিয়েছেন, এক্ষুনি এসে পড়বেন। আমার জন্য আপনাদের অনেক দেরি হয়ে গেল, কিছু মনে করেননি তো? না না, মনে করবো কেন, কত ব্যস্ত আপনারা। ভেলুদা, আমাকে আপনি আপনি কেন করছেন? আমি আপনার থেকে কত ছোট। না না, ঠিকই আছে, ও নিয়ে আপনি ভাববেন না। তারপর প্রদীপ বাবু, আপনি চুপচাপ কেন? বলুন আপনার কি খবর? আমার আর কি খবর থাকবে, দাদাই আমার সব খবর। সেদিনকে দাদা না থাকলে ফাংশনে আমার গানই শুনতে পেতেন না। আরে ঠিক ঠিক, ভেলুরাম আমাদের পাকা লোক। যাক, তোমরা এসে গেছো। স্যার আপনি আদেশ করেছেন, আমরা না এসে পারি? আরে তা তোমরা দাঁড়িয়ে কেন? বসো। এই প্রদীপ, বসো। কি বলছেন স্যার, আপনি দাঁড়িয়ে রয়েছেন, আমরা বসবো? আরে বসো তো, তোমরা কথা বলো, আমি এটা চেঞ্জ করে আসি। আগে বসুন। আমি বলছিলাম, আপনারা শিল্পী, আপনারা গল্প করুন, আমি একটু যাই। এক্ষুনি কেন? একটু পরে যাবেন, বসুন। না যাই মানে একটু ওই কাজ ছিল আর কি, ওই
ট্যাক্সিটার একটা গোলমাল ছিল, ওইখানটা করে আমি আবার ঘুরে আসবো। বসুন। আরে আচ্ছা, সত্যি ফেলুদার মতন মানুষ হয় না, যেমনি সহজ সরল তেমনি উদার। জানেন, বাবা ফেলুদাকে ভীষণ ভালোবাসেন। যাই হোক, এবার কাজের কথায় আসি। বলুন, আমায় কবে থেকে গান শেখাচ্ছেন? কি বলছেন আপনি? আমি আপনাকে গান শেখাবো? ঠিকই বলছি, আপনি আমায় গান শেখাবেন না। কিন্তু আমি কি শেখাবো? আপনি নিজেই অনেক জ্ঞানী। দেখুন, অনেকদিন ধরেই গান গাইছি, কিন্তু সেদিন বুঝেছি গানের ব্যাকরণটাই আমার জানা হয়নি, যেটা আপনার আয়ত্তে আছে। আচ্ছা, আপনি কার কাছে গান শিখেছেন? শেখার হলো কই, ছোটবেলায় আমাদের গ্রামে যামিনী ভূষণ চক্রবর্তী সম্পর্কে আমার জ্যাঠামশাই হন, ওনার কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম পেয়েছিলাম। কিন্তু আমার এমনই দুর্ভাগ্য যে তিনিও আজ এই জগতে নেই। তবু বুঝেছি তিনি উপযুক্ত ছাত্রকেই শিক্ষা দিয়ে গেছেন। আপনি আমার কাছে কি শিখতে চান? কেন? গ্রাম বাংলার লোকসঙ্গীত, আউল বাউল, উচ্চাঙ্গ সঙ্গীত যা আপনার দখলে আছে। বেশ, তাই হবে। তাহলে আজ থেকে আপনি আমার গানের গুরু। তবে পারিশ্রমিকের কথা বলে আমি আপনাকে ছোট করব না, কিন্তু আপনাকে আপনার উপযুক্ত মর্যাদা দিয়ে চলবার চেষ্টা করব। দেখুন, সঙ্গীতকে আমি ভালোবাসি, এই সঙ্গীতই আমার জীবনের বড় সম্পদ। আর আপনি আমার প্রথম ছাত্রী, আপনাকে আমি আমার শেখাবার কোনো ত্রুটি রাখবো না। সেদিন সঙ্গীত প্রতিযোগিতায় না গেলে আপনার মতন গুণশিল্পীর সন্ধানই পেতাম না, তাই সেদিনের সন্ধ্যা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আপনি কোথায়? আমাকে ছেড়ে দিন, আমি আপনার দিদি পায়ে পড়ে। শোনো শোনো, না আমি তোমাকে জোর করছি না, কিন্তু তোমার বাবা আমার নামে পঞ্চায়েতে কেন নালিশ করলো? আমাকে ছেড়ে দিন না, আমি বাড়ি যাব। আমি কি ক্ষতি করেছি বলো? আমি তো কিছুই জানি না, আমায় মার কাছে পাঠিয়ে দিন না। আমি কি তোমার উপযুক্ত নই? আমি তো দেখতে কুৎসিত নই। আমি তোমায় ভালোবাসি চন্দা, আমার যথা সর্বস্ব আমি তোমায় দিয়ে দেবো। এটা তোমার বাবা দিয়ে দেবো। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আপনার দিদি পায়ে পড়ি। আমাকে ছেড়ে দিন, আপনার দিদি পায়ে পড়ি। আমাকে শোনো সন্ধ্যা, কোনো ভয় নেই, আমি তোমাকে আদর করবো, যত্ন করবো। তুমি কোন কিছু তো আপনার দিদি পায়ে পড়ি। আমাকে ছেড়ে দিন, মা, দেখুন আমি আপনার কি ক্ষতি করেছি, আমাকে ছেড়ে দিন। দেখাচ্ছি মজা। চলো তোমাকে থানায় নিয়ে যাবো, ওই তো পুলিশ অফিসার এসে গেছে। চলো। কি হচ্ছে কি? ষড়যন্ত্র সব করেছে, ষড়যন্ত্র, পঞ্চায়েতের ষড়যন্ত্র। চলো আমিও দেখে নেবো, আমিও দেখে নেবো। আমাকে না সাথী না কোথা দূর না
যেখানে আকাশ আলো ছড়ায় গরে 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 নিরে নিরে গরে গম 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 নিরে মম গরে যেখানে বাতাস বাঁশি বাজায় সেখানে আরো যদি চিনে সেখানে আরো যদি চিনে একা যেও না আমাকে সাথী যেখানে নয়ন স্বপ্নতে পড়ে যায় যেখানে হৃদয় সবিরে পায় যাকে যায় সেখানে যত পাগল সেখানে পারো একা যেও না আমাকে না সাথী ওটা দুজনা দেখা হবে বলে দাও ওটা দুজনা দেখা হবে বলে দাও একা যেও না বল তোদের খবর কি? আরে খবর আছে, শোন, তারা চিঠি এসেছে, আগামী রবিবার তারা জাপান থেকে ফিরছে। কার কথা বলছিস? তার মানে দীপক সেন, আমার দাদা, তোর ভাবি বর। শুনে খুশি হলাম। তারপর লিখেছে সে আর অপেক্ষা করবে না, ফিরে এসে তাড়াতাড়ি করে এঙ্গেজমেন্টের ব্যবস্থা করে ফেলবে। ওইসব ব্যাপার বাবা বুঝবে। তুই কি আমার সাথে যোগ করছিস? সিরিয়াসলি বলছি, আমার এই একান্ত ব্যক্তিগত ব্যাপারটা নিয়ে তুই এখন আর মাথা ঘামাস না। ও যখনকার কথা তখন ভাবা যাবে। বুঝলাম, তুই আমার কথার কোনো ইম্পর্টেন্সই দিচ্ছিস না, কিন্তু কেন? আহা, রাগ করছিস কেন? চল, ওদিকে মানুষে একা বসে রয়েছেন, কি ভাবেন বলতো? চল ওঠ। বাপি, আমায় দেখেছো? হ্যাঁ, বসো বসো। কদিন ধরে এমন কাজে আটকে পড়েছি যে ঠিক মতো তোমার কোনো খবরই নেওয়া হচ্ছে না। তা প্রদীপ কেমন শেখাচ্ছে? খুব ভালো। শুনেছো তো, প্রদীপ দা অমরনাথ বাবু ছবিতে গান গেয়ে খুব সুনাম করেছে, আরো অনেক অফার পাচ্ছে। মানুষ চিনতে আমার কোনো ভুল হয়নি মা, একদিন ওর খুব নাম হবে, ও অনেক বড় হবে। তোমার কথাই ঠিক বাপি, এতদিনে গানের জগতে আমি সঠিক পথ দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভালো কথা। সেদিন সুবিনয় বলছিল ওর ছেলে দীপক খুব শীঘ্রই জাপান থেকে ফিরছে, ওর খুব ইচ্ছে দীপকের সঙ্গে তোমার বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলে। তুমি কি সুবিনয় চিঠিকে কথা দিয়ে ফেলেছো? কথা তো অনেক আগেই ঠিক হয়ে আছে মা, তাছাড়া সুবিনয় আমার বাল্য বন্ধু। বাপি, আমি কখনো তোমার কথার অবাধ্য হইনি, তবে যেখানে আমার সারা জীবনের প্রশ্ন। দেখো মা, আমি তোমার মঙ্গল চাই, তোমাকে সুখী দেখতে চাই। তুমি বুদ্ধিমতী, ভালো মন্দ বোঝার মতো বিচার বুদ্ধি
তোমার নিশ্চয়ই আছে, তবু আমার কথাটাও একবার ভাববে। তুমি সুখী হলে আমার সব প্রচেষ্টা সার্থক হবে। দিদিমণি, প্রদীপ বাবু এসছেন। বসতে বলো, আমি আসছি। আচ্ছা। আচ্ছা, প্রদীপের বাড়ির কোনো খবর তুমি জানো মা? কেন বলো তো বাপি? ভেলুরামের কাছে শুনলাম ওর বাবা একজন গরিব চাষি, বাড়িতে ওর মা আর এক অন্ধ বোন আছে। কই, অন্ধ বোনের কথা তো কোনোদিন বলেননি। বলেনি, হয়তো নিজেদের অবস্থার কথা বলতে লজ্জা পায়। শুনেছি ওর বোন অন্ধ হলেও দেখতে খুব সুশ্রী। ওদের গ্রামের এক জোরদারের কাছে ওর বাবার কিছু দেনা আছে, আর সেই সুযোগ নিয়ে ওই জোরদার ওর বোনকে বিয়ে করতে চাইছে। এই নিয়ে ওদের সংসারে খুব অশান্তি। প্রদীপের কলকাতায় আসার হয়তো এটাই কারণ। তাহলে ওদের তো খুব বিপদ। হ্যাঁ, খুবই চিন্তার কথা মা। তাহলে তো গ্রামে থাকা ওদের পক্ষে এখন নিরাপদ নয়, তাই না? নিরাপদ নয় ঠিকই, কিন্তু তাই বলে নিজের ঘর বাড়ি সব ছেড়ে হঠাৎ কেউ কি চলে যায়? না, যেতে পারা যায়? স্বামীর পিঠে ছেড়ে কেউ কি কখনো যেতে পারে? দেরিতে হলেও এই বিপদের কথা জানিয়ে খোকাকে চিঠি দিয়েছিলাম, কিন্তু কোনো জবাব পেলাম না। এখন এই মেয়েকে নিয়ে কোন ভরসা এখানে থাকি বলতে পারো? আপনার শরীর খারাপ, এই অবস্থায় কোথায় যাবেন দিদি? অন্য কোথাও যাব না, গেলে খোকার কাছেই যাব। ও যা ব্যবস্থা করবার করবে। আমাদের ছেড়ে চলে যাবে জেঠিমা? কি করবো বল মা, এছাড়া আমার আর কোনো উপায় নেই। সন্ধ্যা, তোকে ছাড়া আমি কি করে থাকবো বলতো? আমিও তো সেই কথা ভাবছি রে। এতদিন তো তোরাই আমাকে পথ দেখিয়েছিস। কাঁদিস না সন্ধ্যা, কাঁদিস না। আমি যে সত্যি অন্ধ হয়ে গেলাম রে, সত্যি অন্ধ হয়ে গেলাম। সব ঠিক হয়ে যাবে। কিছুদিন আগেও তো সুতপা আমার জন্য সময় দিত, কিন্তু এখন তার কি এত কাজ? তা বলতে পারবো না, তবে সুতপা এখন গান নিয়ে খুব ব্যস্ত। গান? গান তো আগেও গাইতো। হ্যাঁ, দায়িত্ব। উপযুক্ত কোচিং পায়নি বলে সুতপা অনেক কিছু অজানা ছিল, এখন সেটা খুঁজে পেয়েছে। তো ওই গানের লোকটি কে? কোনো ইন্টারন্যাশনাল? না, অত্যন্ত সাদাসিধে গ্রামের ছেলে, কিন্তু প্রকৃত গুণী শিল্পী। আমার সঙ্গে দেখা না করার কারণটা কি শুধু তাই, নাকি সুতপা আমাকে ইন্টেনশনালি অ্যাভয়েড করছে? এটা তার মনের কথা, ওকে আমি ছোটবেলা থেকে চিনি। ওর মতন সহজ সরল মেয়েকে তুমি তোমার দাড়ি পাল্লায় মাপলে ভুল করবে দাদা। তবু আমাকে জানতে হবে এইভাবে ইগনোর করার সাহস তাকে কে দিয়েছে। আই শুড মিট দ্যাট মাস্টারপা। দাদা, তা তুমি করতে পারো, তবে এমন কোনো আচরণ করো না যাতে এতদিনের রিলেশনটা আমাদের নষ্ট হয়ে যায়। হোয়াট ডু ইউ মিন? প্রদীপদা, আপনার মুখে সকলের কথা শুনেছি, কিন্তু আপনার বোন যে অন্ধ সে কথা তো কখনো বলেননি। তুমিও তো তার মতন একজন মেয়ে, শুনলে কষ্ট পাবে, তাই বলিনি। আপনার বোন কি জন্মান্ধ? না, ওর বয়স যখন 12-13, গ্রামের বন্ধুদের সঙ্গে খেলা করতে গিয়ে হঠাৎ পড়ে যায়। পড়ে গিয়ে চোখে খুব আঘাত পায়। তারপর থেকে ওর চোখের দৃষ্টি একটু একটু করে হারিয়ে যায়। ওর চোখের কোনো চিকিৎসা করেননি? আমার বাবা গরিব, তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছেন, কিন্তু কোনো ফল হয়নি। এই শহরে কত বড় বড় ডাক্তার রয়েছে, আপনার বোনকে তাদের একবার দেখান না। আমি সেই আশা নিয়ে কলকাতায় এসেছিলাম। যাক, এখন সেসব কথা থাক, কাজের কথায় আসা যাক। সামনে তোমার পরীক্ষা। তাই বলছিলাম, নিন স্টার্ট করুন, হাতটা একটু গরম করা যাক। দূর, আজকে আমার গানের মুডটাই নষ্ট হয়ে গেছে। তা বলে কি চলে? সামনে যে তোমার পরীক্ষা, সে কথা তো ভাবতে হবে। ভেবেছি, আপনি যা শিখিয়েছেন তা আমার পক্ষে যথেষ্ট। আজকে শুধু আপনার গ্রামের কথা আর আপনার কথা শুনতে ইচ্ছে করছে। তোমাকে বলার মতো কি আছে আমার? কি বলবো? কিছুই যখন বলার নেই, তখন একটা গানই ধরুন, আমি হাত খুলে বাজাই। হ্যাঁ, নিন ধরুন। আধারের বুকে লিখে চলি আমি বেদনা স্বরলিপি,
জানি না ভাগ্যে কি যে আছে, হতাশাই শুধু আধারের বুকে লিখে চলি আমি বেদনার স্বরলিপি। জানি না ভাগ্যে কি যে আছে, হতাশাই শুধু আকাশেতে চাঁদ ছিল কি ছিল না, পড়ে না তো আজ মনে। আকাশেতে চাঁদ ছিল কি ছিল না, পড়ে না তো আজ মনে। সবাই দিয়েছে দুঃখ আমাকে, জানি সে অকারণে। বাঁচার পথ যে আমার জীবনে বহু দূরে সরে যায়। আধার আধার কেন এই আধার, দুঃখে শুধু ঘুরে যায়। ভাবি সে নাকি এই আমি নাকি যে আলো দিয়ে মরে যায়। থাক, আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। জ্বরটা একটু কমলে সব ঠিক হয়ে যাবে মা। কি হয়েছে? আমার মার খুব জ্বর হয়েছে, আমি দেখতে পাই না। এখন কি হবে? এখানে কেন? আমরা বর্ধমানের দেবীপুর থেকে এসেছি দাদার কাছে যাব বলে, কিন্তু মার এত শরীর খারাপ যে কেমন করে যাব। আপনার দাদা কোথায় থাকে? দাদা দাদা একটা চিঠি নিয়ে এসেছে। কই দেখি। এ তো ফান রোড বালিগান, এটা আমাদের চেনা জায়গা। মা যে একদম চলতে পারছে না, এখন কি করব? আপনি কিছু চিন্তা করবেন না, আমাদের সামনে ডাক্তারখানা আছে, ওনার কাছে নিয়ে যাব। না না, তার চেয়ে বরং আপনারা দয়া করে আমার দাদার কাছে পৌঁছে দিন। দেখুন, আমরাই পাড়ারই ছেলে, আমরা পাশে বাড়িতেই থাকি। মাসিমা আমাদের মায়ের মতো, ওনাকে ডাক্তার দেখিয়ে আনলাম, তারপর দাদার কাছে পৌঁছে দেবো, এই তো আমাদের কর্তব্য। তোমরা কেন কষ্ট করবে বাবা? আমি একটু বিশ্রাম নিলেই যেতে পারবো। চিন্তা করবেন না, পাশে ডাক্তারখানা আছে, আমরা দিদিকে নিয়ে যাচ্ছি। কিন্তু আমি যে দেখতে পাই না। তাতে কি হয়েছে? এটা চল, এখানে থাক। মা, মাগো, তুমি তুমি এখানে একটু থাকো। আমি আমি তোমার জন্য ডাক্তার ডেকে নিয়ে আসছি। আপনি যে তাড়াতাড়ি আসুন। কিন্তু আর কত দূর? এই যে বললেন কাছে। একটু কাছে, একটু এসে গেছি, একদম কাছে।
একটু তাড়াতাড়ি আসুন। কিন্তু আর কত দূর? এই যে বলেন কাছে। এই তো কাছেই। আসেন আসেন। এইখানে তো কেউ নেই। ডাক্তারখানাটা কোথায়? না, আপনি বরং আমার মার কাছে নিয়ে চলুন। আমি যাব না। না, এই, ওর কথা কেউ শুনবে না। খুব খারাপ জায়গায় চলে এসেছো। না, না। কেষ্ট, কেষ্ট। না, আমাকে ছেড়ে দিন। আমাকে ছেড়ে দিন। আমার মা খুব চায়। আমাকে ছেড়ে দিন। আমার মা খুব চায়। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। পালাবার চেষ্টা করবি না, পালাবার চেষ্টা করবি না। এটাকে তোল, তোল এটাকে, ওটাকে ধরে নিয়ে আয়। আপনি কে? আপনি কোথেকে আসছেন? আমি বর্ধমানের দেবীপুর থেকে আসছি দাদার কাছে যাব বলে। কিন্তু মার ভীষণ জ্বর, তাই যেতে পারছি না। আর এরা আপনার দাদা কোথায় থাকেন? দাদা তো কলকাতাতেই থাকে, কিন্তু ওরা পোস্ট কার্ডে সব লেখা ছিল, ওরা নিয়ে চলে গেছে। থ্যাংক গড, ঠিক সময় এসে পড়েছিলাম। আপনার মা কোথায়? মা তো ওখানে বারান্দায় শুয়ে রেখেছি। মা তো খুব জ্বর, তাই উঠতে পারছে না। আপনি কাজ করুন, আপনি আমার সঙ্গে চলুন। এই দেখো তো উনি কোথায় আছে, কেউ দেখো। আপনি আসুন। কিন্তু আমি তো দেখতে পাই না। দেখুন, আমি পুলিশের লোক, আপনি আমার হাত ধরে আসতে পারেন। আসুন, কোনো ভয় নেই, আসুন আমার সঙ্গে। এদিকে আসো। তুমি কোথায় মা? নিচে একটু। তোমার খুব কষ্ট হচ্ছে মা? এই তো এক সেকেন্ড দেখি, শুনুন একটু। কি প্রচন্ড জ্বর? রাম সিং, গেলে ওনাকে এক্ষুনি গাড়িতে তোলো, কুইক। আপনি এদিকটা শুনুন। সুতপা, কি ব্যাপার? আজ নাকি তুমি গান গাইবে না, রমেশকে চলে যেতে বললে? হ্যাঁ, আজ মনটা খুব ডিস্টার্ব হয়ে আছে, তাই আজ আর গান নিয়ে বসবো না। কেন, কি হয়েছে? আচ্ছা প্রদীপদা, মানুষের জীবনে স্নেহ, ভালোবাসা, প্রীতি এগুলোর খুব দরকার, তাই না? হ্যাঁ ঠিকই, এগুলো না হলে মানুষের জীবন সম্পূর্ণ হয় না। ঠিক আমার মতো। তার মানে? যেমন আপনি মা বাবা স্নেহ পেয়েছেন, বোনের প্রীতি, ভালোবাসা আর শ্রদ্ধা পেয়েছেন, কিন্তু আমি তো কিছুই পাইনি। এই দিদিমণি কোথায় রে? দিদিমণি? হ্যাঁ, দিদিমণি ওপরে আছেন। কি করছে? বলতে পারবো না তো। ও কি একা আছে? না, গানের মাস্টারমশাই আছে। ও, ছোটবেলায় মাকে হারিয়েছি, তাই মায়ের স্নেহ কি তা আমি কোনোদিনই জানি না। যদিও বাপি তার অভাব আমায় কোনোদিনই বুঝতে দেননি, তবু বাবা মা ভাই বোনের সংসারে যে স্নেহ সবাই পায়, আমি তার কতটুকুনি পেয়েছি। আমার মন যে স্নেহের কাঙাল, ভালোবাসার কাঙাল। রঘু, 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 এই একটা লোকটি হয়েছে আমার যত জ্বালা। আমি যতই চিৎকার করে গলা ফাটিয়ে ফেলি না কেন, আমার ডাক ওর কানে গিয়ে পৌঁছই না। রঘু, ও রঘু, বলি মরেছিস না বেঁচে আছিস? কিরে, আমার ডাক তোর কানে গিয়ে পৌঁছলো? আপনি ডাকছিলেন? ওমা, ডাকতে ডাকতে আমার গলা ব্যথা হয়ে গেল। কোথায় ছিলে? কোথায় আর থাকবো, বাড়িই তো ছিল।
আরে 10টা বেজে গেল, তোর দাদাবাবু তো এখনো এলো না। কি হলো বলতো? কিরে, শুনতে পাচ্ছিস আমার কথা? শুনছি তো, বলুন না। বলি তোকে কি ঘুমিয়ে ধরেছে? ধরবে? আমাকে দাঁড়াও তো সহজ নয়। হ্যাঁ, উফ, হা ভগবান, ও এসে গেছে। যা, দরজাটা খুলে দিয়ে আয়। হ্যাঁ, যাই। আসুন। পিসিমা কোথায়? পিসিমা কোথায়? ওই তো ভেতরে ঘরে। আসুন, নিয়ে যাও। আপনি আসুন। এ তো পুরো ভাবদের কথা হয়ে গেল। তুমি বলছো তোমার মা আর বোন আজ 3 দিন হলো তোমার কাছে আসবার জন্য বেরিয়ে পড়েছে। হ্যাঁ, ওরা কলকাতার কিচ্ছু জানে না, চেনে না, তাই মা অসুস্থ, সাথে আবার অন্ধ বোন। কোথায় যেতে কোথায় যাবে কে জানে। আচ্ছা, তোর ঠিকানা ওরা জানে? হ্যাঁ, আমি আমার চিঠিতে সুতোপাদের বাড়ির ঠিকানা জানিয়েছিলাম। এমন তো হতে পারে যে ওরা আর কোথাও চলে যাবেন। না, অন্য কোথাও যাবে না, আমার কাছে আসবে বলেই তো ওরা সবাইকে বলে এসেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এত ভেঙে পড়ো না। জানো, তুমি আজকে সারাদিন এত পরিশ্রম করে এসছো, আগে খাওয়া দাওয়া করে আজকে রাত্রে একটু বিশ্রাম করো, কাল সকালে সুতাবাদের বাড়িতে গিয়ে খোঁজ করবে। আর 3 দিন আগে যদি আমি দেবীপুরে যেতে পারতাম তাহলে। আচ্ছা, এত চিন্তা করার কি আছে? ভগবানের বিশ্বাস রাখো। আমি বলছি, দেখো, তার কৃপাতে সব ঠিক হয়ে যাবে, ওরা নিশ্চয়ই ফিরে আসবে। বসো বসো। কেমন দেখলেন ডাক্তারবাবু? না, ভয়ের কিছু নেই। জ্বরটাও ছেড়েছে, অত্যধিক মানসিক চাপ, তার উপরে অনাহার। ডাক্তারবাবু, মা ভালো আছে তো? হ্যাঁ, অনেক ভালো আছে, অনেক ভালো আছে। তুমি কোনো চিন্তা করো না। তাহলে নতুন কোন ওষুধ দেবেন কি? না, ওষুধপত্র যা চলছে তাই চলবে। আচ্ছা, তবে কয়েকটা দিন বিশ্রাম হলে সব ঠিক হয়ে যাবে। আপনি বরং কালকে সকালে আমাকে খবর দেবেন। থ্যাংক ইউ। তোমার সব কথা জবাব আমি দেব না, শুধু এইটুকুনি বলতে চাই, পরিবর্তন আমার হয়নি, হয়েছে তোমার। আই এম নট এ চাইল্ড সুতপা। আমাকে বোকা বানাবার চেষ্টা করো না, এর কারণটা আমি জানি। তাহলে শুনে রাখো, তুমি যার কথা বলতে চাইছো তিনি একজন প্রকৃত শিল্পী, আমার শিক্ষক, গুরু। আমি তাকে শ্রদ্ধা করি আর ভালোবাসি, তাই না? ওয়ান্ডারফুল। কে একজন নাম না জানা স্ট্যাটাসহীন দেহাতি গানের মাস্টার। দীপক, তোমরা নিজেদের শিক্ষিত কালচার বলে জাহির করো, অথচ মানুষকে সামান্য সম্মানটুকু দিতে জানো না। তার সম্বন্ধে কিছু না জেনে না বুঝে অপমান করার কোনো অধিকার তোমার নেই। এক্সকিউজ মি শুধু, দেখো, আমিও তো মানুষ, আমিও তো তোমার জন্য এতকাল অপেক্ষা করে বসে আছি। বিশ্বাস করো, আমি তোমার ভালো চাই, আমি তোমাকে উপযুক্ত মর্যাদায় প্রতিষ্ঠা দিতে চাই। আমার ভালো মন্দ ভবিষ্যতের চিন্তাটা আমার উপরে ছেড়ে দিলেই আমি বেশি খুশি হব। দেয়ার ইজ এ লিমিট অফ এভরিথিং। আমি শুধু এইটুকু মনে করে দিতে চাই, তুমি বোধহয় ভুল রাস্তায় পা দিয়েছ, এন্ড ইউ আর মিসগাইডেড। তোমার এই সৎ উপদেশের জন্য ধন্যবাদ। অল রাইট। সেদিন আমাদের অত বড় বিপদে যদি আপনি আর অনিমেষ না থাকতেন, তাহলে আমরা কোথায় যেতাম, কি করতাম? আপনাদের ঋণ আমরা জীবনে শোধ করতে পারবো না বোন। ঈশ্বর আছেন দিদি, আমরা তো উপলক্ষ মাত্র। মানুষ হয়ে মানুষের সেবা করাটাই তো জীবনের ধর্ম। কিন্তু চেনা নেই, জানা নেই, কি কাকে এমন করে আশ্রয় দেয়। তাছাড়া আপনার অনিমেষের এত বড় মন কজন আর আছে? ভগবান ওর মঙ্গল করুন। অনিমেষকে দেখছেন তো, ও নাকি খুব কড়া পুলিশ অফিসার, অথচ কারোর দুঃখ কষ্ট দেখলে ও সহ্য করতে পারে না। আপনি সত্যিই ভাগ্যবতী। 8 বছর বয়সে ওই মা মরা ছেলেকে মানুষ করতে আমার যে কত কষ্ট হয়েছে, অনিমেষ যে কোনোদিন
আপনার কষ্ট সার্থক হয়েছে বোন। এবার অনিমেষকে বলুন আমাদের একটা ব্যবস্থা করে দিতে। তাছাড়া খোকাটারও কোনো খবর পাচ্ছি না। এত ভাবছেন কেন দিদি? আজ না হয় কাল আপনার ছেলের খবর ঠিক পাবেন। আর তাছাড়া ওকে বলে কি কোনো ফল হবে? কেন? ওকে বললে বলে ওদের তো কোনো অসুবিধা হচ্ছে না, এখানেই থাকবে। ছেলের খোঁজ পেলে তখনই তো আমাদের ফেলে চলে যাবে। এরপর কি বলবো বলুন? আমার অন্ধ মেয়েটাকে নিয়ে তো যত চিন্তা। সন্ধ্যার জন্য অত চিন্তা কিসে? ওর মতো ভালো মেয়ে, সেই জন্যই তো আমার আরো চিন্তা। ভগবান ওর চোখটা নিয়েছেন, কিন্তু রূপ তো দিয়েছেন। সন্ধ্যার যত দায় দায়িত্ব আপনি অনিমেষের উপর ছেড়ে দিন। যা কিছু করবার ওই করবে। কি বলছেন বোন? ঠিকই বলছি। আর আমি যখন বোন তখন আর আপনি নয়, তুমি। আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না বোন। আপনারা মানুষ নন, দেবতা। না না, আর কান্না নয় দিদি, আর কান্না নয়। শুনলাম আমার বাবাকে অন্যায়ভাবে মারার জন্য গ্রামের যোদ্ধার নেপাল পাঠকের জেল হয়েছে। তারপর আমার মা আমার বোনকে নিয়ে দেবীপুর গ্রামে একা থাকাটা নিরাপদ নয় মনে করে আমার কাছে আসবে বলে আজ 4-5 দিন হলো কলকাতায় রওনা হয়ে গেছে। ওরা কি আপনার ঠিকানা জানেন? আমি আগে একটা চিঠিতে তোমাদের বাড়ির ঠিকানা দিয়েছিলাম, কিন্তু ঠিকানা দিলেও ওরা প্রথম কলকাতায় আসছে। এত বড় শহর, কোথায় যেতে কোথায় যাবে? আপনি চিন্তা করবেন না, যেভাবেই হোক ওরা ঠিক এসে পড়বেন। আমার এমনই দুর্ভাগ্য যে আমি আমার বাবা মার একমাত্র ছেলে, অথচ তার শেষ কাজটুকু করতে পারলাম না। এমনকি বাবাকে শেষ দেখা পর্যন্ত দেখতে পেলাম না। প্রদীপদা, শান্ত হও। আমার মন বলছে ওরা যেখানে আছে, যেভাবে আছে, ভালো আছে। ওদের ফিরে না পেলে আমার বেঁচে থাকার কোনো মূল্যই নেই। ওদের কথা ভেবেই তো আমি দেবীপুর ত্যাগ করেছিলাম। এখন কি করবো আমি সুতপা? প্রদীপদা, এভাবে ভেঙে পড়লে কি চলে? তোমাকে শক্ত হতে হবে। বাবা পুলিশের কাছে খোঁজ খবর নিতে গেছে, আমাকেও তোমার পাশে নাও। দেখবে আমরা দুজনে মিলে ঠিক ওদের খুঁজে বার করবো। সুতপা, প্রদীপ চক্রবর্তী। কাউন্সিল,
হতাশ হচ্ছ কেন? আরে বাবা, চেষ্টায় সব হয়। কিন্তু আই গ্রাফটিং করতে গেলে তো ফ্রেশ আয়ের দরকার হয়। কোথায় পাবো? কে দেবে? দেখো ইন্সপেক্টর, আমি আই ব্যাংক থেকে শুরু করে আমার যত সোর্স আছে সব খোঁজ রাখছি। আশা করছি একটা ব্যবস্থা হয়ে যাবে। ব্যবস্থা যে কি হবে আমি তো কিছুই ভাবতে পারছি না। আমি সন্ধ্যাকে আলো দেখাতে পারলে আমার ডাক্তারি জীবনে সেটাই হবে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। তবু আমি বিশ্বাস করি ও যদি চোখ ফিরে পায় তাহলে আপনার জন্যই পাবে। ওয়েল ইয়ং ম্যান, বি শিওর আমার অভিযান তাহলে আজ থেকে শুরু হয়ে যাবে। কাকিমা, এতদিন পরে এলেন, এখন থাকবেন তো? কেন ভালো লাগে? আপনি ছাড়া দিদিকে দেখার কে আছে বলুন তো? থাকবো বলেই তো এসেছি। মেয়েটার বিধা হয়ে গেলে তারপর যদি। আচ্ছা কাকিমা, দিদির কাজ ছাড়াই বিয়ে হবে? ওই তো সুবিনয় বাবুর ছেলে দীপক ওর সঙ্গে জাপানে খুব ভালো চাকরি করে। ওকে তো তোরা দেখেছিস। দেখো কাকিমা, আমাদের কিন্তু ছেলেটাকে একদম ভালো লাগে না। কেন রে, ভালো লাগে না কেন? অমন শিক্ষিত ছেলে, দেখতে সুন্দর, তার উপরে ভালো চাকরি করে। হুঁ, দেখতেই সুন্দর, কিন্তু মনে ময়লা আছে। তোরা বুঝলি কি করে? সেদিন এসে বলেছিল তোদের দিদিমণি কোথায়, কি করছে, ঘরে কে আছে। তুই তুকারি, কথার কোনো রসকস নেই। তার উপরে জানো মুখে কি বিচ্ছিরি গন্ধ, চোখ দুটো লাল। গন্ধ? চোখ লাল? হ্যাঁ, তাহলে নেশা করে নাকি? ভাগ্যিস দিদির সঙ্গে সেদিন দেখা হয়নি। কেন, সুতপার সঙ্গে দেখা হয়নি? বা সেদিনকে গানের মাসে মাসে কথা বলছিল না? আরে গানের মাস্টার ছেলেটি কেমন রে? খুব ভালো, যেমন সুন্দর ব্যবহার তেমন মিষ্টি গলা। হ্যালো, ইয়েস, অনিমেষ চ্যাটার্জি স্পিকিং। হ্যাঁ হ্যাঁ, প্রদীপ চক্রবর্তী। হ্যাঁ গান গায়, ফিল্মেও গান গেয়েছে। হ্যাঁ হ্যাঁ, না না, শুধু দেখতে হবে একটা ব্যাপার যে এই প্রদীপ সেই প্রদীপ কিনা, যাকে আমরা খুঁজছি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। স্যার, বড় বাগানের বাড়িতে কি আপনি এনকোয়ারিতে যাবেন? আপনি এক কাজ করুন, আপনি কিছু কনস্টেবল নিয়ে ওখানে চলে যান, দেখুন যদি কোনো ক্লু পান। ওকে স্যার। আরে হিমাংশু, আয় আয় আয়, তোকেই এক্সপেক্ট করছিলাম, বস। তারপর বল, তো দেবীপুরের ইনভেস্টিগেশন কেমন চলছে? ডান হয়ে গেছে? হ্যাঁ, দেখ, আমি হচ্ছি সিআইডি ব্রাঞ্চের এক নামকরা লোক, আর তোর এই প্রদীপ চক্রবর্তীর দেশের টোটাল ইনফরমেশন আমি পেয়ে গেছি। এনেছিস? শোন, প্রদীপ চক্রবর্তীর বাবা গোপীনাথ চক্রবর্তী কয়েকদিন আগে এক দুষ্ট চক্রের হাতে খুন হয়েছে। খুন হয়েছে? হ্যাঁ, ওই দলের যে পান্ডা, সে বেটা এক জোরদার, এখন জেল হাজতে। তারপর? তারপর এই না দেখ, পড়ে দেখ। কিন্তু মুশকিল হচ্ছে ওখানে কেউ প্রদীপের কলকাতা ঠিকানাটা জানে না। থ্যাংক ইউ হিমাংশু, ইটস এনাফ। আশা করছি প্রদীপ বাবুর কলকাতার ঠিকানাটাও খুব শিগগিরই পেয়ে যাব। কিন্তু ওর মা বোনকে তো পাওয়া দরকার। ও, আই এম ভেরি সরি, আমি তোকে বলতেই ভুলে গেছি, ওর মা বোনেরও খোঁজ পেয়েছি। পেয়েছিস? তাহলে এখন কোথায়? আপাতত মা আর মেয়ে দুজনেই নিরাপদ আশ্রয়। ও তাই বল, এখন শুধু অঙ্কটা মেলানো দরকার। এত দূর পর্যন্ত যখন এগিয়েছি তখন অঙ্ক আমি মিলিয়ে দেবই। কি ব্যাপার বলতো, এরকম একটা মিসিং কেস নিয়ে তোর এত ইন্টারেস্ট? ধীরে বন্ধু, ধীরে, পুরো ব্যাপারটা এখন সাসপেন্সে থাকুক, ঠিক সময় সব জানতে পারবে। ওকে, তাহলে আজ উঠি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসছি বাবা, আসছি। এই তো। কি তুমি কেন? রঘুদা কোথায়? রঘুদার জ্বর হয়েছে,
পিসি বকাবকি করে ডাক্তারের কাছে পাঠিয়েছে। আসলে লোকটা একটু কানে কম শোনে, কিন্তু ভীষণ সৎ। এসো, বসো বসো এখানে। আচ্ছা, তোমার এত দেরি হলো কেন? পুলিশের চাকরি কখন কোথায় ডাক পড়ে। কিন্তু তুমি কেমন করে বুঝলে আমার আসতে দেরি হয়েছে? তুমি তো ঘড়ি দেখতে পাও না। পাই মশাই, পাই। আমার মনের মধ্যে যে ঘড়িটা আছে সে আমাকে ঠিক সময় বলে দেয়। আচ্ছা বলো তো, এখন আমি কি জামা প্যান্ট পরে আছি? কেন, দারোগা বাবুরা যে পোশাক পরে, প্যান্ট, জামা, কোমরে বেল্ট, মাথায় টুপি, এসব পরে আছো। কিন্তু এত কিছু তুমি দেখো কি করে? চোখে আমি দেখতে পাই না, কিন্তু আমার মনের মধ্যে যে আয়নাটা আছে তা দিয়ে আমি অনুভব করতে পারি। চলো, আর দেরি করো না, খাবে চলো। আপনার গ্রিন সিগন্যাল পেলে ওই গানের মাস্টারকে সাইজ করতে 5 মিনিট তো সময় লাগবে না স্যার। প্রদীপ চক্রবর্তী একটা দেহাতি লোক কানের সুযোগ নিয়ে মহিম চৌধুরীর বাড়িতে ঢুকে গেছে। ভাবছে সুতপা আর তার বাপের সম্পত্তি তুই ভোগ করবে। আপনি শুধু অর্ডার দিন স্যার, এগুলো সব দেশি কারবার, এসব কোনো ব্যাপারই না। শোনো, প্রদীপ চক্রবর্তীকে জানে মারবে না, তবে এমন করে দেবে যাতে ও কোনোদিন মহিম চৌধুরীর বাড়িতে পা না দিতে পারে। যদি বলেন মালটাকে কিডন্যাপ করে দিই? না না, ওসব কিছু দরকার নেই। যা বললাম তাই করো। আপনি কিছু ঘাবড়াবেন না স্যার, ওসব আমরা সাইজ করে দেবো। আছে, কাজটা শেষ হয়ে গেলে বাকিটা নিয়ে যাবে। ওকে, গুড নাইট স্যার। শোনো, খুব সাবধানে কাজটা করবে যাতে কেউ চিনতে না পারে। আমার প্রফেশনাল স্যার, ও কাল সকালে এসে আপনি খবর পেয়ে যাবেন। ওকে স্যার। বাবা চা। এ কি, আপনি কেন? রঘুদা কোথায়? ও সে বোধহয় একটু বেরিয়েছে। না না না, রঘুদা কিন্তু আজকাল ভীষণ ফাঁকি দিচ্ছে। এ তো দেখছি আপনাকে সব কাজ করতে হচ্ছে। না না বাবা, তাছাড়া আমাদেরও কিছু করবার আছে, কাজ ছাড়া আমি থাকতে পারি না গো বাবা। বাবা কিছু বলবেন? হ্যাঁ বাবা, অনেকদিন তো হলো, প্রদীপের কোনো খবর পেলে? এত ভাবছেন কেন? তার খবর আমি জানি। জানো সে কোথায়? ও কয়েকদিনের জন্য কলকাতা বাইরে গেছে গান গাইতে। কলকাতার বাইরে গান গাইতে গেছে? বিশ্বাস হচ্ছে না তো? তাহলে শুনুন, বর্ধমান জেলার দেবীপুর গ্রামে গোপীনাথ চক্রবর্তীর ছেলে প্রদীপ চক্রবর্তী। গোপীনাথ বাবু কিছুদিন আগে দুর্ঘটনায় মারা যান, তারপর আপনারা কলকাতায় চলে আসেন। তুমি এত সব জানলে কি করে? দেখুন, একথা আপনি আমাকে বলেননি আর সন্ধ্যাও আমাকে বলেননি, কিন্তু আমরা পুলিশ, আমাদের চোখে ফাঁকি দেওয়া যায় না, আমরা সব খবর রাখি। আপনি কোনো চিন্তা করবেন না, প্রদীপবাবু কলকাতায় ফিরলেই আমি আপনার সামনে হাজির করব। তার আগে
সন্ধ্যারও চোখ ভালো হয়ে যাবে। তোমার কথা যেন সত্যি হয় বাবা, তোমার কথা যেন সত্যি হয়। সাকসেসফুল অপারেশন হয়েছে, আশা করি সন্ধ্যার চোখ ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর। সুতপা, বিদেশ থেকে ফেরার পর থেকেই তোমার অনেক পরিবর্তন লক্ষ্য করছি। তুমি আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ, তাই আমি আজ তোমার মুখ থেকে শুনতে চাই তুমি আমার হবে কি না। আর তোমার গানের মাস্টারকে জানিয়ে দিও বামন হয়ে যেন চাঁদে হাত না বাড়ায়, নইলে পরিণাম ভীষণ হবে। তুমি বোধহয় ভুল করছো, কিন্তু আমি তোমাকে ভুল করতে দেব না। আমার অন্তরের ভালোবাসা জানিয়ে শেষ করছি। ইতি দীপক। দিদিমণি, প্রদীপ বাবু এসেছেন। ও, ওনাকে এখানেই আসতে বলো। আচ্ছা। এসো। তুমি এখানে আসতে বলেছো? তোমার শরীর কি ভালো নেই? কেন, ভালোই তো আছে। আচ্ছা, তোমাদের কোনো আত্মীয় স্বজন বা বিশেষ পরিচিত কে কোথায় থাকেন তার ঠিকানা তুমি জানো? হ্যাঁ জানি, কিন্তু ঠিকানা কি হবে? বাপি বলছিল পুলিশ জানতে চেয়েছে, যদি ঠিকানা জানা থাকে তাহলে ওসব জায়গায় গিয়ে খোঁজ নিয়ে দেখবে। আমি তো মাকে জানি, সে কলকাতায় আসবে বলেই রওনা হয়েছে। চিন্তা করো না, পুলিশ দেবীপুর থেকে কলকাতা সব জায়গায় সন্ধান করছে। আচ্ছা, আজ আমি চলি। শোনো প্রদীপদা, তোমাকে এ ঘরে ডাকার আরো একটা কারণ আছে। তুমি একটু সাবধানে চলাফেরা করো। সুতপা, তুমি এর আগেও আমাকে সাবধান করেছো, কিন্তু কেন বলো তো? যদি বলি আমাদের শত্রু আছে। শত্রু? আমার আবার শত্রুকে? সব কথা আজ তোমায় খুলে বলতে পারবো না, তবে এইটুকুনি বলতে পারি, ঈর্ষা মানুষকে শত্রু করে তোলে। হয়তো তেমন কেউ। বেশ, তাই হবে। তোমার কথাই মনে রাখবো। চলি। আমি জানতাম দীপক খুব ভালো ছেলে। না না, এ তো সাংঘাতিক কথা। আমি এ বাড়িতে পা দিয়ে যা সব শুনছি। কি শুনেছো কাকিমা? সেদিন দীপক এসেছিল নেশা করে, তা জানো? নেশা করে? হ্যাঁ, ওই শিখা আর নমিতা জানে। ছি 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 ছি, কি লজ্জার কথা। না না না, আমি ঠাকুরপোকে সাবধান করে দেব, ওর সঙ্গে তোমার বিয়ে হতে পারে না। আমার কিন্তু খুব ভয় করছে কাকিমা। কেন, কিসের ভয়? প্রদীপদাকে দেখেছো তো, ওর মতন সরল নিরীহ মানুষ, আর দীপক যেভাবে চিঠি লিখেছে। কেন, ওদের ইচ্ছে মতো আমাদের চলতে হবে নাকি? দেশে কি আইন বলে কিছু নেই?
সন্ধ্যা দেবী, এই নিন আপনার ওষুধটা খেয়ে নিন। এই নিন জলটা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার আমার অপারেশনে কে কে আমাকে দেখতে এসেছিল? ইন্সপেক্টর অনিমেষ বাবু, আপনার মা, পিসিমা, আমরা সবাই ছিলাম। ও, ডক্টর চন্দ্র বলছিলেন যে আপনার অপারেশন খুব ভালোভাবে হয়েছে। হ্যাঁ, খুব ভালো অপারেশন হয়েছে আপনার। আমি আবার ভালোভাবে দেখতে পাবো? হ্যাঁ, নিশ্চয়ই দেখতে পাবেন। আর যেভাবে এত তাড়াতাড়ি আপনার চোখ পাওয়া গেছে, তখন আপনার চোখ ভালো হবেই হবে। দেখবেন আপনি আবার সব দেখতে পাবেন। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছেন? আমি 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 আবার দেখতে পাবো? আমি You are all right? নমস্কার। পেশেন্টের জ্ঞান ফিরেছে, এখন উনি ভালোই আছেন। আমরা কি একবার দেখা করতে পারি? হ্যাঁ, তবে ওনাকে বেশি কথা বলাবেন না। যান। ধন্যবাদ। প্রদীপ, কেমন আছো ভাই? আমি তো ভালোই আছি। দেখুন স্যার, দেখুন এরকম একটা নিরীহ মানুষকে যারা মারতে পারে, আপনি তাদের কি বলবেন? বাবা, এই ঘটনাটা যে ঘটবে সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। কি বলছো মা? হ্যাঁ, এই কাজটা যারা করেছে আমি বোধহয় তাদের চিনি। বল বল বল, সত্যি করে বল, সত্যি করে বল, কার কথায় লোকটাকে মারধর করছিলি? বল বল। বলবি না? বলবি না? স্যার, এক ভদ্রমহিলা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন, বলছেন যে খুব জরুরি। এটাকে লকাবে বড়, বেরিয়ে এসে আমি তখন দেখছি। এই, চল, চল এখান থেকে, চল। নমস্কার। নমস্কার, বসুন। বলুন। আমি সুতপা চৌধুরী, মহিম চৌধুরী আমার বাবা। ও হ্যাঁ, সেদিন রাত্রে আপনার ওই গানের টিচার প্রদীপ চক্রবর্তীকে আমি খুঁজতে যাচ্ছিলাম। হ্যাঁ, তারপরে সব ঘটনা আমি জানি। আচ্ছা, আমি কি আপনাকে এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারি? অফকোর্স। এই চিঠিটা পড়ে দেখুন, তাহলে আসল কালপ্রিটকে জানতে পারবেন। এই দীপকের সঙ্গে আপনার কি সম্পর্ক? সম্পর্ক সম্পর্ক আমাদের পরিবারের। ও আমাকে বিয়ে করতে চেয়েছিল,
কিন্তু আমি রাজি হইনি। কাজেই প্রদীপ বাবুই হচ্ছেন এখন দীপক বাবুর একমাত্র রাইভাল, তাই তো? ঠিক তাই। ওর সমস্ত আক্রোশটা যে প্রদীপ বাবুর উপরে, তার স্পষ্ট ইঙ্গিত এই চিঠিতেই পাওয়া যায়। আচ্ছা, আপনি কাজ করুন তো, আপনি এখানে দীপক সেনের অ্যাড্রেসটা লিখে দিন। ইয়ে স্যার। মনোজ বাবু। ইয়ে স্যার। থ্যাংক ইউ। ইয়ে স্যার। মনোজ বাবু, আপনি এক্ষুনি এই ঠিকানাটা নিয়ে চলে যান। পার্টিকুলার পার্সন হচ্ছে দীপক সেন। অ্যাটেম্প টু মার্ডার চার্জে তাকে এক্ষুনি অ্যারেস্ট করে নিয়ে আসুন। ওকে? ওকে স্যার। থ্যাংক ইউ ফর দ্য হেল্প। এরপর যা করার আমি করব, অ্যান্ড হি শুড বি পানিশড। থ্যাংক ইউ। প্রদীপ বাবু অবশ্য ভালোই আছেন। হ্যাঁ, আমি কালকে নার্সিং হোমে গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, আচ্ছা কাল সকালে 9টা 9:30টার মধ্যে মিস্টার চৌধুরীকে নিয়ে একবার নার্সিং হোমে আসতে পারবেন? কেন বলুন তো? আশা করছি এরপর আপনাদের আরো বেশি সারপ্রাইজ দিতে পারবো। আপনি দীপক সেন? হ্যাঁ, আমি দীপক সেন। কেন? আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। মানে? মানেটা থানায় গেলেই জানতে পারবেন। চলুন। সন্ধ্যা, এবার আস্তে আস্তে চোখটা খোলো তো। চোখ খোলো সন্ধ্যা, খোলো। বলো সন্ধ্যা, বলো, এখন তুমি সব পরিষ্কার দেখতে পাচ্ছ তো? আমি 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 দেখতে পাচ্ছি। আমি আমি দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, বলো তো, তোমার সামনে দাঁড়িয়ে তুমি কাকে দেখতে পাচ্ছ? বলো কাকে দেখছো? বলো সন্ধ্যা, কাকে দেখছো তুমি? ইন্সপেক্টর অনিমেষ চ্যাটার্জি। কি আমাকে আবার প্রণাম কেন? আপনাকে আমি প্রণাম করবো না? আপনি তো আমার চোখ ফিরিয়ে দিয়েছেন। আপনি তো আমার দেবতা। পাগলি মেয়ে। থ্যাংক ইউ ডক্টর, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। চলো। ও, তোমার তো এখন হাত ধরে নিয়ে যাবার কোনো দরকার নেই। চলো, তোমাকে অনেক কিছু দেখাবার আছে। চলো। তোর জন্য দিনের পর দিন আমার যে কত চিন্তা গেছে, তোর এত বড় বিপদ গেছে তা আমি জানি না। জানাইনি, পাছে তুমি কষ্ট পাও তাই। প্রদীপ, বাহ, একটা খেলা দেখালে বটে। কদিন যে দুশ্চিন্তায় কেটেছে, এখন অসুবিধা নাই। দাদা, আমার মা এসছে। আগে বলবে তো। থাক বাবা, হয়েছে। মা, আমি ভেলুরাম, আপনার বড় ছেলে। হ্যাঁ, আমি জানি বাবা, খোকার চিঠিতে আমি তোমার সব কথাই জেনেছি। কিন্তু মা, সন্ধ্যাকে দেখছি না। আমি তাকে দেখবো বলে বসে রয়েছি। তার চোখে একটা বড় অপারেশন হয়েছে। কি অপারেশন মা? তুমি তো জানো বাবা, ছেলেবেলায় ও চোখ হারিয়েছে। কথাটা সত্যি, কিন্তু সন্ধ্যা এখন আর অন্ধ নয়, সব দেখতে পায়। সন্ধ্যা, তুই ভালো রেখেছিস? মা, সন্ধ্যা, সন্ধ্যা, তুই দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস মা? হ্যাঁ মা, হ্যাঁ, আমি সব দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি মা। সন্ধ্যা, তোমার এখনো অনেককে দেখতে বাকি আছে। তোমার সামনে আর কাউকে দেখতে পাচ্ছ না? কে, দাদাকে চিনতে পারছিস না? দাদা, দাদা, আগে বল দেখি। বর্দা,
না 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 না, প্রণাম নয়, প্রণাম নয় রে। ওরে তোরা 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 সুখে থাক, ভালো থাক, তোরা সুখে থাক, তোরা ভালো থাক রে, ভালো থাক। সব ভালো যার শেষ ভালো। আপনাদের এই আনন্দ মেলায় আমরা অংশগ্রহণ করতে পারি কি? আপনি কি বলছেন স্যার? আপনি মামুনি আপনারা না থাকলে মধুর নাটক তো শেষই হয় না। সব শেষে আমারও একটা দায়িত্ব আছে বলে মনে করি। অনিমেষের সঙ্গে সন্ধ্যা আর আর প্রদীপের সঙ্গে সুতপার বিয়ের দায়িত্বটা আমি নিতে চাই। এ বিষয়ে কারো কোনো অমত আছে কি? আমি আমি একটা কথা বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ বলো। আমার মনে হচ্ছে বোধহয় প্রদীপটা করে জল জল করে জ্বলছে। তাহলে স্যার আমি বলি কি, হ্যাঁ গন্ডগোল করে আর করো না। এবারে তো কথাই রয়েছে, যদি মিয়া বিবি রাজি ক্যা করেগা কাজী। আপনারা কি বলেন? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।